করব ক্লাস 12 এর ইউনিট 4 চ্যাপ্টার 1 ভেক্টর অ্যালজেব্রা নিয়ে। এই ইউনিট 4 এ মোট 12 মার্কস আছে, যার মধ্যে এই ভেক্টরের যে দুটি চ্যাপ্টার আছে সেখান থেকে এইচএসে মোট 7 নাম্বার আছে, একটা 4 নাম্বার, একটা 2 নাম্বার এবং একটা এমসিকিউ। আমরা জানি কোনো পরিমাপযোগ্য রাশি হয়ে যায় একটা ভৌত রাশি। সেই ভৌত রাশি দু ধরনের, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি আছে যার মান আছে কিন্তু অভিমুখ নেই, আর ভেক্টর রাশি হচ্ছে যার মান অভিমুখ উভয়ই আছে। এই ভেক্টর রাশি নিয়ে আমাদের এখানে আলোচনা। তাহলে প্রথমে আমরা দেখে নেব ভেক্টর কি জিনিস। ভেক্টর হচ্ছে একটা সরল রেখাংশ, তার যদি দিক নির্দেশিত থাকে, যেমন এখানে এ থেকে বি দিকে একটা ভেক্টর নেওয়া হয়েছে দিক নির্দেশ করার জন্য, এইভাবে অ্যারো দ্বারা লেখা হয়েছে। এখানে এ থেকে বি দিকে এই ভেক্টর অর্থাৎ অ্যারো দ্বারা প্রকাশ করলে এটা একটা ভেক্টর বোঝায়। তার মান বা মডুলাস হচ্ছে এইভাবে লেখা হয়, মড অফ এ ভেক্টর এ বি, এটা দ্বারা বোঝায়। যেখানে এই এ বিন্দুটা হচ্ছে ওই ভেক্টরের প্রারম্ভিক বিন্দু, আর বি বিন্দুটা হচ্ছে ওই ভেক্টরের অন্তিম বিন্দু। অর্থাৎ তাহলে ভেক্টর দ্বারা হচ্ছে একটা দিক নির্দেশিত সরলরেখাংশ। এবার আমরা কয়েকটা ভেক্টরের সংজ্ঞা দেখে নেব, যার মধ্যে প্রথমে আসছে অকার্যকর বা শূন্য ভেক্টর কি জিনিস। যে ভেক্টরের প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু একই, সেই সমস্ত ভেক্টরকে বলা হয় শূন্য ভেক্টর। আর শূন্য ভেক্টরকে প্রকাশ করা হয় এভাবে, শূন্য তার মাথায় অ্যারো সাইন দিয়ে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। এই অ্যারো সাইনগুলো কিন্তু বলছি তোমাদের মনে রাখার জন্য, কারণ যে কোনো একটা ভেক্টর যদি অ্যারো সাইন না দাও সেটা কিন্তু ভেক্টর রিপ্রেজেন্ট করবে না, সুতরাং অ্যারো সাইনটা খুব মাথায় রেখে চলবে। এরপরে আসছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, অর্থাৎ যে ভেক্টরের মান বা মডুলাস হচ্ছে 1, তাকে বলে একক ভেক্টর। কোন একটা যদি প্রদত্ত ভেক্টর এ দেওয়া থাকে, তার অভিমুখে যদি একটা একক ভেক্টর বের করতে বলে, আমরা কি করে করব? সেই ভেক্টরটাকে তার মান বা মডুলাস দিয়ে যদি ভাগ করে দিতে পারি, তখন সেই ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর পেয়ে যাব। এটা অঙ্ক করতে আমাদের খুব কাজে লাগবে। কোনো একটা ভেক্টরের অভিমুখে একক ভেক্টর বের করতে দিলে সেই ভেক্টর দিয়ে তার মডুলাস দিয়ে ভাগ করে দিলে একক ভেক্টরটা আমরা পেয়ে যাব। এরপরে আসছে সমান ভেক্টর, অর্থাৎ যে সমস্ত ভেক্টরের মান সমান কিন্তু তাদের অভিমুখ একই বা সমান্তরাল। অর্থাৎ যে সমস্ত ভেক্টরের মান সমান, যে কারণে এখানে এ বি ভেক্টর আর বিসি ভেক্টর এদের মান সমান আর এদের অভিমুখটা একই বরাবর। আবার এখানে এ বি ভেক্টর বিসি ভেক্টর এদের মান সমান আর অভিমুখ এখানে সমান্তরাল, তাই এদেরকে তখন বলা হয় সমান ভেক্টর। অর্থাৎ এ বি ভেক্টর আর সি ভেক্টর সেক্ষেত্রে সমান, ও এক্ষেত্রে মান সেম হতে হবে আর অভিমুখ একই হতে পারে বা সমান্তরাল, যাই হোক সেটা একটা সমান ভেক্টর। সেই দুটো ভেক্টরকে তখন সমান ভেক্টর বলবো। এরপরে আছে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, অর্থাৎ যেসব ভেক্টরের মান সমান কিন্তু অভিমুখ পরস্পর বিপরীত দিকে, তখন তাদেরকে বলে, একটাকে আরেকটার বলে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। যেমন এখানে এবি একটা ভেক্টর নিয়েছি আর সিডি আরেকটা ভেক্টর নিয়েছি, যাদের মান সমান কিন্তু এবি ভেক্টরের অভিমুখ সিডি ভেক্টরের বিপরীত দিকে, তাই এখানে লেখা যায় এবি ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ সিডি ভেক্টর, অর্থাৎ একটিকে অপরটির বিপরীত বা ঋণাত্মক ভেক্টর বলা হবে। এরপরে আছে সদৃশ্য ও অসদৃশ্য ভেক্টর। দুটি ভেক্টরের যদি দিক সেম থাকে, অভিন্ন বা একই দিকে থাকে, তখন তাদের সদৃশ্য ভেক্টর বলা হবে। আর দুটি ভেক্টর যদি দিক বা অভিমুখ পরস্পর বিপরীত হয়, তখন তাদেরকে অসদৃশ্য ভেক্টর বলা হবে। এরপরে হচ্ছে সমরেখ ভেক্টর, অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখায় অথবা সমান্তরালভাবে অবস্থান করে, তখন তাদেরকে সমরেখ ভেক্টর বলা হবে ওই দুই বা ততোধিক ভেক্টরকে। কোন একটা ভেক্টর বি যদি এ ভেক্টর সাথে সমরেখ হয়, তখন বিটাকে লেখা হয় ল্যামডা ইন্টু এ ভেক্টর। বি ভেক্টর ইকুয়াল টু লেখা হয় ল্যামডা ইন্টু এ ভেক্টর, যেখানে ল্যামডা হচ্ছে একটা নন জিরো স্কেলার। এইভাবে আমরা কিন্তু অঙ্ক করতে এই কনসেপ্টটা কাজে লাগবে সমরেখ ভেক্টরের, কারণ কোনো একটা ভেক্টর তার একটা ভেক্টরের সমরেখ হয়ে যায়, তখন দ্বিতীয় ভেক্টরটাকে প্রথম ভেক্টরের ল্যামডা টাইমস দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ বি ভেক্টর হয়ে যায় তখন ল্যামডা ইন্টু এ ভেক্টর, যেখানে এই ল্যামডাটা হচ্ছে একটা নন জিরো স্কেলার। সম প্রারম্ভিক ভেক্টর, অর্থাৎ যে সমস্ত ভেক্টরের একই প্রারম্ভিক বিন্দু তাদেরকে বলা হয় সম প্রারম্ভিক ভেক্টর। এখানে যেমন এই যে এ বি এসি এডি এই তিনটে ভেক্টর দেখা যাচ্ছে প্রত্যেকটির প্রারম্ভিক বিন্দু এ থেকে শুরু হয়েছে, তাই এই এ বি এসি এডি এগুলোকে বলা হয় সম প্রারম্ভিক ভেক্টর। এরপরে আসছে সামতলিক বা একতলীয় ভেক্টর কি জিনিস। তিন বা তার বেশি ভেক্টর যদি একই সমতলে বা একই সমতলের সমান্তরালে অবস্থিত হয়,
তখন ওই ভেক্টরগুলোকে বলা হবে সমতলিক বা একতলীয় ভেক্টর। যেমন এখানে একটা তলে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টরকে নেওয়া হয়েছে, তাই এবিসি এই তিনটে ভেক্টরকে সমতলিক বা একতলীয় বলা যেতে পারে। এই এবিসি ভেক্টরগুলো যদি এই তলের সমান্তরালভাবেও যদি অবস্থিত হয়, তাহলেও কিন্তু তাদেরকে বলা হতে পারত একতলীয় বা সমতলিক ভেক্টর। এরপরে আছে ভেক্টরের যোগের ত্রিভুজ সূত্র, যেখানে দুটো ভেক্টর নেওয়া হয়েছে, একটা ও এ ভেক্টর আর একটা হচ্ছে বিসি ভেক্টর। ও এটা হচ্ছে এ ভেক্টর আর বিসিটা হচ্ছে বি ভেক্টর। এবার এই বিসি ভেক্টর অর্থাৎ বি ভেক্টরটা যদি এই এ বিন্দুতে যদি সমান্তরালভাবে সরিয়ে আনা যায়, তখন দেখতে এরকম হয়ে যাবে। তখন এটার নাম দিলাম ধরো এসি ভেক্টর, তখন এই এসি ভেক্টরটা হয়ে যাবে বি ভেক্টর। তাহলে এক্ষেত্রে যদি আমি ও আর সি যুক্ত করি, তখন একটা ত্রিভুজ গঠন হয়ে যাবে। সেক্ষেত্রে ও এ ভেক্টরটা হচ্ছে আমার এ ভেক্টর, আর এক্ষেত্রে এসি ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এই ত্রিভুজের যে অবশিষ্ট যে বাহুটা, সেটা আমার বের করতে হবে। এই ওসিটা সেক্ষেত্রে হয়ে যায় বাকি দুটো যে বাহু, তাদের যে ভেক্টর তাদের সমষ্টির সমান, অর্থাৎ ও এ ভেক্টর প্লাস এ সি ভেক্টর। তাই এক্ষেত্রে ওসি ভেক্টরটা হয়ে যায় এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাই বলা হয় ত্রিভুজের দুটো বাহু যোগ করে যে ভেক্টরটা পাওয়া যায়, সেটা তৃতীয় বাহুর ভেক্টরটাকে প্রকাশ করে। এবং ডিরেকশনটা প্রথম দুটো ভেক্টরের শেষ মানে অন্তিম বিন্দু, প্রথম প্রারম্ভিক বিন্দু থেকে ওই অন্তিম বিন্দু পর্যন্ত তৃতীয় ভেক্টরটা হয়ে যায়। এটাই হচ্ছে ত্রিভুজের যোগের সূত্র। যে ইম্পর্টেন্ট যেটা আছে অবস্থান ভেক্টর, এটা ভালো করে বুঝতে হবে, এই অর্থে এটা বেশ ইম্পর্টেন্ট। যেমন ধরো পি কিউ একটা ভেক্টর দিয়েছে, তার অবস্থান ভেক্টর বের করতে দিয়েছে। এবার অবস্থান ভেক্টরটা কি জিনিস, সেক্ষেত্রে আমার একটা ও একটা মূল বিন্দু নিতে হবে, যেটা একটা অনির্দিষ্ট বিন্দু। যেখানে লিখে নিচ্ছি ও হচ্ছে একটা অনির্দিষ্ট বিন্দু। এই অনির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে আমি এই পি কিউ ভেক্টরটার অবস্থান ভেক্টর বের করতে চাইছি। তার জন্য প্রথমে ওর সাথে পি বিন্দুটা যুক্ত করছি, সেক্ষেত্রে ওপি যে ভেক্টরটা হয়ে যাচ্ছে। এই ওপি যে ভেক্টরটা হলো, এই ওপি ভেক্টরটা হলো সেক্ষেত্রে পি বিন্দুর অবস্থান ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর। এই ও বিন্দুটা পাল্টে গেলে কিন্তু পি বিন্দুর অবস্থান ভেক্টরটাও পাল্টে যাবে, অবস্থান ভেক্টর। আর এই ও কিউ যদি যুক্ত করি, তাহলে ও থেকে কিউ এর দিকে, সেক্ষেত্রে ও কিউটা হয়ে যাবে হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। এইবার তাহলে যে এই যে পি ও কিউ যে ত্রিভুজ হলো, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি যে ত্রিভুজ সূত্র যেটা আছে সেটা যদি ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমার দাঁড়াচ্ছে যে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান সমান দাঁড়াবে আমার ও কিউ ভেক্টর। তাহলে এখান থেকে আমি পি কিউ ভেক্টরটা বের করতে চাইছি, তাহলে পি কিউ ভেক্টরটা সমান সমান দাঁড়াবে ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। তাহলে এখান থেকে একটা জিনিস আমি খেয়াল করতে পারছি যে তাহলে পি কিউ ভেক্টরের অবস্থান ভেক্টরটা তাহলে কি দাঁড়াচ্ছে, যে ও কিউ ভেক্টর, ও কিউ ভেক্টরটা মানে হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। কিউ বিন্দুর অবস্থান ভেক্টরকে আমি এইভাবে লিখছি মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। তাহলে এইভাবে বোঝানো হয় কোনো একটা পিকিউ ভেক্টর যদি অবস্থান ভেক্টর বের করতে বলে, তাহলে যে পি থেকে কিউ এর দিকে, তো তাহলে কিউ হচ্ছে অন্তিম বিন্দু, অর্থাৎ অন্তিম বিন্দুর যে অবস্থান ভেক্টর অর্থাৎ কিউ বিন্দুর যে অবস্থান ভেক্টর মাইনাস যে প্রারম্ভিক যে বিন্দু অর্থাৎ পি বিন্দুর অবস্থান ভেক্টর করলে যেটা হবে সেটাই হচ্ছে পি কিউ এর অবস্থান ভেক্টর বেরিয়ে যাবে। এরপর একটা জিনিস যেটা তোমরা স্থানাঙ্ক জ্যামিতিতে করেছো, এখানে সেটা ভেক্টর দিয়ে বলা হয়েছে যে পিকিউ বিন্দু যদি অবস্থান ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর যথাক্রমে হয়, তাহলে এই পিকিউ রেখাংশের মধ্যে যদি আর যদি একটা বিন্দু এম ইস টু এন অনুপাতে বিভক্ত করে অন্তর্বিভক্ত করে, সেক্ষেত্রে আর বিন্দুর অবস্থান ভেক্টর হয়ে যাবে যে এম ইন্টু হচ্ছে দূরের বিন্দুটার অবস্থান ভেক্টর, অর্থাৎ এম ইন্টু কিউ বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ বি ভেক্টর। তাই এম ইন্টু বি ভেক্টর প্লাস এন ইন্টু দূরের বিন্দু অর্থাৎ পি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ এ ভেক্টর, অর্থাৎ এন ইন্টু এ ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন। এটা হচ্ছে অন্তর্বিভক্ত করলে, আর বহির্বিভক্ত করলে তখন এখানে মাইনাস হয়ে যাবে। এখানে খেয়াল করে দেখো আরটা যদি পিকিউ এর মধ্যবিন্দু হয়ে যায়, তখন তাহলে অনুপাতের 1:1 হয়ে যাবে। সেক্ষেত্রে তখন হয়ে যায় যে এম আর এন তখন 1 আর 1, অর্থাৎ সেক্ষেত্রে হয়ে যায় আর বিন্দু অবস্থান ভেক্টর হয়ে যায় এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2।
এরপরে দ্বিমাত্রিক তলে একটা বিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে বের করব সেটা দেখে নিই। দ্বিমাত্রিক তলে একটা বিন্দু পি বিন্দু নিয়ে নিয়েছি, এই বিন্দুটার অবস্থান ভেক্টর বের করতে চাইছি। এই বিন্দুটার অবস্থান ভেক্টর আমি যদি পি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিই আর, অর্থাৎ এখানে ওপিটা হচ্ছে আর ভেক্টর, যে পি বিন্দুটা অবস্থান ভেক্টর আমি বের করতে চাইছি। এই পি বিন্দুটাকে আমি এক্স ওয়াই নাম দিচ্ছি, অর্থাৎ পি থেকে যদি আমি ও এক্স তলের উপর লম্ব আঁকি, এটা কিউ, তাহলে এখানে ও কিউটা হচ্ছে এক্স আর এই পি কিউটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে ও কিউটা হচ্ছে এক্স আর পি কিউটা হচ্ছে আমার ওয়াই। এইবার আমি এই ও এক্স, এই যে এক্স অক্ষ ধনাত্মক, তার উপরে একটা এম বিন্দু নিচ্ছি, এম বিন্দুটা নিচ্ছি 1,0 একক দূরত্বে একটা বিন্দু নিচ্ছি। তাহলে যে এই ও এম ভেক্টরটা কি করে বের করতে পারবো, যে ওই একক ভেক্টরটা, এই ও এম ভেক্টরটা কি করে বের করতে পারবো, ওর যে মান এবং ওর একটা ডিরেকশন দিয়ে যদি গুণ করি, মান এক্ষেত্রে 1 আর ডিরেকশন হচ্ছে এই বরাবর একটা ইউনিট ভেক্টর, এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে আমরা আই ক্যাপ তে রিপ্রেজেন্ট করি, তাই এক্ষেত্রে ও এম ভেক্টরটা হয়ে যাবে আই ক্যাপ। আর একই রকম ভাবে ওয়াই অক্ষের উপর একক দূরত্বে যদি এন একটা বিন্দু 0,1 এন বিন্দুটা নিই, সেক্ষেত্রে এই ও এন ভেক্টরটা হয়ে যাবে যে ওর মান সেক্ষেত্রে 1 আর ওই বরাবর একটা একক ভেক্টর ওয়াই অক্ষ বরাবর, মানে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা জে ক্যাপতে লিখি, তা সেক্ষেত্রে ও এন ভেক্টরটা হয়ে যাবে জে ক্যাপ। এইবার আমি যদি ও কিউ ভেক্টরটা বের করতে চাই, ও কিউ ভেক্টর, সেক্ষেত্রে ও কিউ এর মান হবে এক্স আর ওই বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, সেক্ষেত্রে দাঁড়াবে যে ও কিউ সমান সমান এক্স আই ক্যাপ। আর সেক্ষেত্রে পি কিউ, অর্থাৎ আমরা পি কিউ বলতে পারি, বা এক্ষেত্রে ও আর যে ভেক্টরটা, সেই ভেক্টরটা দাঁড়াবে হচ্ছে ও কিউ না, এখানে কিউ পি, ডিরেকশনটা আমার এখানে মাথায় রাখতে হবে যে কিউপি আর ও আর এই ভেক্টরটা এক্ষেত্রে সেম, সেক্ষেত্রে ও আর ভেক্টরটা হয়ে যাবে মান হচ্ছে ওয়াই আর ওই বরাবর একক ভেক্টর হচ্ছে জে দ্বিগুণ এটা। এইবার যদি আমি ও পি কিউ এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি ভেক্টর যোগের সূত্র অ্যাপ্লাই করি, অর্থাৎ ও পি ভেক্টর প্লাস কিউ পি ভেক্টর, এই দুটো যোগ করলে চলে আসবে আমার ওপি ভেক্টর। তাই আমি লিখতে পারি যে এই আর ভেক্টরটা দাঁড়াবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এইভাবে আমি কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টরকে বোঝাতে পারি, যেখানে এক্স অক্ষ বরাবর ওই ভেক্টর স্কেলার উপাংশ হচ্ছে, স্কেলার উপাংশ হয়ে যাবে হচ্ছে এই এক্স, আর এক্স অক্ষ বরাবর ভেক্টর উপাংশ দাঁড়াবে হচ্ছে ওই এক্স আর আই ক্যাপ গুণ করে এক্স আই ক্যাপ। একই রকম ভাবে ওয়াই অক্ষ বরাবর ওর যদি স্কেলার উপাংশ বের করি, সেক্ষেত্রে হয়ে যাবে শুধু ওয়াই, আর ওয়াই অক্ষ বরাবর যদি আমি ভেক্টর উপাংশ বের করি, সেক্ষেত্রে হয়ে যাবে ওয়াই জে ক্যাপ। আর এক্ষেত্রে এই যে আর ভেক্টর, এই আর ভেক্টরের যদি আমি মান বের করি বা মডুলাস যদি বের করি মান, সেক্ষেত্রে হয়ে যাবে এরকম দেখতে। সেটা আমরা যেটা দেখতে পাবো, যেহেতু এইটুকু হচ্ছে আমার ছিল এক্স আর এইটুকু ওয়াই, তাহলে এইটুকুর মান হয়ে যাবে √ওভার অফ এক্স ওয়াই। এটাই হচ্ছে আর ভেক্টরের মান বা মডুলাস। এবার যদি আমি এই আর ভেক্টরের অভিমুখে কোনো একক ভেক্টর বের করতে চাই, আমরা জানি কোনো ভেক্টর অভিমুখে একক ভেক্টরকে ক্যাপ দ্বারা লেখা হয়, যা আর ক্যাপ হয়ে যাবে সেক্ষেত্রে আর ভেক্টর বাই তার মডুলাস দ্বারা ভাগ। সেক্ষেত্রে তাহলে দাঁড়াবে আর ভেক্টর অর্থাৎ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই তাদের মান অর্থাৎ √ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হয়ে যাবে এই আর ভেক্টর অভিমুখে একক ভেক্টর। এটা কিন্তু অঙ্ক করতে কাজে লাগবে। একই রকম ভাবে যদি ত্রিমাত্রিক তলে একটা বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে হয়, সেক্ষেত্রে নতুন আর একটা তোমার জেড অক্ষ অ্যাড হবে, সেক্ষেত্রে 3 ডাইমেনশনালে, যেক্ষেত্রে এখানে হয়ে যাবে আর ভেক্টরটা হয়ে যাবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর সেক্ষেত্রে
এইখানে হয়ে যাবে মানটা হয়ে যাবে √x² + y² + z², আর একক ভেক্টর সেক্ষেত্রে হয়ে যাবে এখানে z এর অংশটা বাড়বে, এখানে z এর দ্বারা ভাগ হয়ে যে অংশটা সেটা অ্যাড হবে। এরপরে আছে কোনো ভেক্টরের দিক কোসাইনগুলো কিভাবে বের করব। যে কোনো একটা ভেক্টর, আমি ওপি একটা ভেক্টর নিয়েছি, এই ভেক্টরে আমার দিক কোসাইনগুলো বের করতে হবে। সেই দিক কোসাইন কি করে বের করব? কোনো একটা ভেক্টর যে স্থানাঙ্ক এক্স, এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাদের ধনাত্মক দিকের সাথে যে কোণগুলো করে সেগুলোকে বলে তাদের ডিরেকশন, দিক কোণ বা ডিরেকশন অ্যাঙ্গেল। তাহলে এখানে আলফা, বিটা, গামা, অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষের সাথে আলফা কোণ করেছে, ধনাত্মক ওয়াই অক্ষের সাথে বিটা কোণ করেছে এবং ধনাত্মক জেড অক্ষের সাথে গামা কোণ করেছে। এইগুলোকে বলা হয় যে ডিরেকশন অ্যাঙ্গেলস। এই ডিরেকশন অ্যাঙ্গেলস গুলোর যে কোসাইন ভ্যালু, অর্থাৎ কজ আলফা, কজ বিটা আর কজ গামা, এইগুলোই হয়ে যাচ্ছে দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন। তাহলে কোনো ডিরেকশন কোসাইন কি জিনিস? কোনো একটা ভেক্টর এক্স অক্ষর, ওয়াই অক্ষর এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণগুলো করে তাদের কোসাইন ভ্যালুগুলো। তাহলে কজ আলফা, কজ বিটা, কজ গামা হয়ে যাবে ওই ভেক্টরের ডিরেকশন কোসাইন। সাধারণত এটাকে এল, এম আর এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এল, এম, এন হচ্ছে কোনো একটা ভেক্টরের দিক কোসাইন, যেখানে এল হচ্ছে কজ আলফা, এম হচ্ছে কজ বিটা, এন হচ্ছে কজ গামা। এক্ষেত্রে যদি বিন্দুটার আমি স্থানাঙ্ক এক্স ওয়াই জেড ধরে নিই, আর সেক্ষেত্রে যদি শুধু আমি এক্স অক্ষের সাথে কোণটা দিয়ে বোঝানোর চেষ্টা করি, দেখতে আমার এরকম হয়ে যাবে। এইখানে আলফা অ্যাঙ্গেল, আর এই যেটা এটা হচ্ছে ওপি, আর এই জায়গায় একটা নাম কিছু একটা যদি দিই সেক্ষেত্রে এরকম দেখতে হয়ে যাবে যে এটা হচ্ছে যে বিন্দুটা কোনো একটা এ বিন্দুতে, এটা যদি আমি এক্স হবে, আর এটা হচ্ছে আমার যে আর ভেক্টরটা তার মডুলাস, আর দিয়ে লিখছি এইভাবে। এক্ষেত্রে তাহলে এই 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 অ্যাঙ্গেলটার যে এল সমান সমান আমার দাঁড়ায় হচ্ছে কস আলফা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কস আলফা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এক্স বাই আর। তাহলে এখান থেকে একটা জিনিস আমি পেয়ে যাচ্ছি, এক্স ইকুয়াল টু এল আর। একই রকম ভাবে যদি আমি ওয়াই অক্ষের সাপেক্ষে বিটা দিয়ে করতাম সেক্ষেত্রে আসতো ওয়াই ইকুয়াল টু এম আর, আর জেড ইকুয়াল টু আসতো এন আর। এইবার আমি জানি যে কোনো একটা ভেক্টর তার মডুলাস হয়ে যায় হচ্ছে √(x² + y² + z²। তার মানে দাঁড়ালো আর ইকুয়াল টু √(, এখানে x এর ভ্যালু যদি বসাই l² r² + m² r² + n² r²। ভেতর থেকে কমন নিলে এখানে পড়ে থাকছে যে আর √(, l² + m² + n²। দুপাশ থেকে আর কেটে দিলে পড়ে থাকছে যে l² + n² + n², তার √(, = 1, আর রুটটা তুলে দিলে স্কোয়ার করে দিলে এটা চলে আসবে। এটাই হচ্ছে ওই ডিরেকশন কোসাইনগুলোর মধ্যে সম্পর্ক। অর্থাৎ এখান থেকে এটাও বলতে পারি বা এটাও বলতে পারি, cos² আলফা + cos² গামা বিটা + cos² গামা = 1। এটা হচ্ছে ডিরেকশন কোসাইনগুলোর নিজেদের মধ্যে সম্পর্ক। এরপরে আছে দিক অনুপাত। এই দিক অনুপাত জিনিসটা কি? তিনটে সংখ্যা এ বি সি, এদেরকে দিক অনুপাত বলবো যদি এই সংখ্যাগুলি এই ভেক্টরের ওই যে দিক কোসাইন এলিমেন্টের সাথে সমানুপাতি থাকে, তখন এই এবিসি কে বলা হবে ওর দিক অনুপাত। অর্থাৎ এবিসি যেহেতু এলিমেন্টের সাথে সমানুপাতি হচ্ছে এ বাই এল, বি বাই এম, সি বাই এন। এবার এক্ষেত্রে যদি আমি এদের এল উপরে যদি স্কোয়ার করে যোগ করি আর নিচেও স্কোয়ার করে যোগ করে, যেহেতু এক ঘাতে তাই এটাকে যদি রুট করে দিই, এটার ভ্যালু আমরা একটু আগে দেখেছি 1, তাহলে এক্ষেত্রে চলে আসবে আমার এরকম a² + b² + c²। আর এক্ষেত্রে যদি প্লাস মাইনাসটা আমি নিয়ে নিই সেক্ষেত্রে তাহলে বুঝে যাব যে তাহলে আমার এখান থেকে এল ইকুয়াল টু আসবে যে প্লাস মাইনাস a বাই √(a², b² c²। m ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস b বাই √(a² + b² + c², আর n ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস c বাই
রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ কোনো যদি দিক অনুপাত আমাকে দিয়ে দেয় সেখান থেকে দিক কোসাইনগুলো এইভাবে বের করে নিতে পারবো। সেক্ষেত্রে প্লাস নিলে সবগুলো প্লাস নিতে হবে, মাইনাস নিলে সবগুলো আমার মাইনাস নিতে হবে। এগুলো যদি বুঝে থাকি তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা খুব সহজেই কিন্তু করতে পারবো, এইটা আশা রাখি। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।